আজকের এই ডিপ ডাইভে আমরা এমন একটা অনুভূতি নিয়ে কথা বলছি যা আমাদের সবার পরিচিত, কিন্তু আমরা সহজে আলোচনা করতে চাই না। মৃত্যু ভয়। হ্যাঁ, আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো এই ভয়ের একেবারে গভীরে গেছে, বোঝার চেষ্টা করেছে এর আসল কারণটা কি আর কিভাবে এর থেকে বেরোনো যায়। ঠিক। তো আমাদের আজকের মিশন হল সাধারণ মৃত্যু চিন্তা আর এই যে থ্যানাটোফোবিয়া, এই তীব্র ভয়ের মধ্যে পার্থক্যটা বোঝা, এর পেছনের কারণগুলো দেখা আর মুক্তির পথ খোঁজা। একদম। দেখুন, মৃত্যু তো জীবনেরই অংশ, স্বাভাবিক। কিন্তু যখন এই ভয়টা এতটাই বেড়ে যায় যে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হয়, তখনই এটা একটা মানসিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা আজকে এই ভয়টার প্রকৃতি আর এর সাথে মানিয়ে চলার কিছু উপায় নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরুতেই আসি, এই থ্যানাটোফোবিয়া জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে। সহজ কথায় এটা হলো মৃত্যু বা মরার যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে একটা অস্বাভাবিক তীব্র ভয়, যা কিনা আপনার স্বাভাবিক জীবনকে বাধা দেয়। এটা কি নেক্রোফোবিয়া থেকে আলাদা? মৃত দেহ বা কবরস্থানের ভয়? হ্যাঁ, অবশ্যই আলাদা। নেক্রোফোবিয়া হলো মৃত জিনিস বা জায়গার ভয়। থ্যানাটোফোবিয়া হলো নিজের মৃত্যু বা মৃত্যু প্রক্রিয়ার ভয়। আর এর প্রভাবে কিন্তু অনেক সময় শ্বাসস্ত্র নিয়ে অতিরিক্ত উদ্বেগ, যাকে হাইপোকন্ড্রিয়াসিস বলে, সেটাও দেখা দিতে পারে। ও আচ্ছা, সবসময় মনে হয় বড় কোনো রোগ হয়েছে। ঠিক তাই। অন্যদিকে দেখুন, সাধারণ মৃত্যু সচেতনতা কিন্তু খারাপ না, এটা বরং আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। ঠিক। কিন্তু থ্যানাটোফোবিয়া যদি 6 মাস বা তার বেশি সময় ধরে থাকে, জীবনকে পুরো আচ্ছন্ন করে ফেলে, তখন সেটা একটা ক্লিনিক্যাল অ্যাংজাইটির বিষয় হয়ে যায়। এর একটা বড় চালিকা শক্তি হলো অজানার ভয়। মৃত্যুর পরে কি হবে আমরা কেউ জানি না তো। হ্যাঁ, এই অনিশ্চয়তাটাই। একদম। তাই যে কৌশলগুলো এই অনিশ্চয়তাকে মেনে নিতে শেখায়, সেগুলোই বেশি কাজে দেয়। এর লক্ষণগুলো তো বেশ গুরুতর হতে পারে, তাই না? যেমন প্যানিক অ্যাটাক। হ্যাঁ, অবশ্যই। প্যানিক অ্যাটাক খুব কমন। ধরুন, হঠাৎ বুক ধড়ফড়, প্রচণ্ড ঘাম, শ্বাসকষ্ট হওয়া। আর আচরণেও তো পরিবর্তন আসে। হ্যাঁ, যেমন ধরুন মৃত্যু নিয়ে কথা এড়িয়ে চলা, বা উল্টোটা স্বাস্থ্য নিয়ে অস্বাভাবিক বেশি চিন্তা করা, নিজেকে গুটিয়ে নেওয়া। এর কারণ হিসেবে সোর্সগুলো কি বলছে? কেন হয় এটা? বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন অতীতে কোনো আঘাতমূলক অভিজ্ঞতা, কাউকে খুব কষ্ট পেয়ে মরতে দেখা, নিজের কোনো গুরুতর অসুস্থতা, বা ধরুন জীবনে কোনো গভীর বিশ্বাসের অভাব। আবার জীবনে অতৃপ্তি, রিগ্রেট থিওরি, যা করতে চেয়েছিলাম তা পারলাম না, এই আফসোস থেকেও ভয়টা বাড়তে পারে। আর আপনি আগে বলছিলেন অস্তিত্বগত অসন্তুষ্টির কথা। হ্যাঁ, ওটাও একটা বড় কারণ। যদি কারো মনে হয় জীবনটা অর্থহীন বা অপূর্ণ, তাহলে মৃত্যুর ভয়টা আরও জেঁকে বসে। আচ্ছা। আর গবেষণা কিন্তু এটাও দেখায় যে এই ভয়টা বয়স আর লিঙ্গভেদেও পাল্টায়। যেমন ধরুন 20-র কোঠায় বেশ তীব্র থাকে। তাই নাকি? হ্যাঁ, আবার নারীদের ক্ষেত্রে 50-এর কোঠায় গিয়ে আবার বাড়তে পারে। এগুলোও ভাবার মতো বিষয়। তাহলে একটা জরুরি প্রশ্ন, কখন বোঝা দরকার যে এবার বিশেষজ্ঞর সাহায্য লাগবে? নিজে নিজে আর পারা যাচ্ছে না। যখন ভয়টা আপনার দৈনন্দিন কাজকর্মে বাধা দিচ্ছে, ধরুন আপনি ভয়ে ঘর থেকেই বেরোতে পারছেন না। আচ্ছা। বা এই অবস্থাটা 6 মাসের বেশি সময় ধরে চলছে। আর যখন প্যানিক অ্যাটাকের মতো তীব্র শারীরিক বা মানসিক লক্ষণ দেখা দিচ্ছে, তখন দেরি করা একদম উচিত না। তখন প্রফেশনাল হেল্প দরকার। একদম। আর সেখানেই থেরাপির গুরুত্বটা আসে। হ্যাঁ, থেরাপির কথা সোর্সেও বলা হয়েছে, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। হ্যাঁ, সিবিটি খুব কার্যকর। এটা আসলে আমাদের শেখায় কিভাবে মৃত্যু সম্পর্কিত যে নেতিবাচক বা অযৌক্তিক চিন্তাগুলো মাথায় ঘোরে, সেগুলোকে চ্যালেঞ্জ করা যায়। চিন্তার ধরনটা বদলানো। ঠিক। ধরুন, মৃত্যু মানেই সব শেষ, এই চরম চিন্তাটাকে বদলে একটু বাস্তবসম্মত দৃষ্টিকোণ তৈরি করা। যেমন মৃত্যু জীবনের অংশ, কিন্তু তার আগের সময়টা আমি অর্থপূর্ণ করতে পারি। আচ্ছা, আরেকটা থেরাপির কথাও আছে, এক্সপোজার থেরাপি। এটা কি? এক্সপোজার থেরাপি হলো ধীরে ধীরে নিয়ন্ত্রিত উপায়ে ভয়ের মুখোমুখি হওয়া। যেমন ধরুন মৃত্যু নিয়ে লেখা বা এই বিষয়ে কথা বলা, নিজের উইল তৈরি করা, হয়তো কোনো সেমিনারে যাওয়া, এড়িয়ে না গিয়ে বিষয়টা সম্মুখীন হওয়া। এতে কি ভয়টা কমে? হ্যাঁ, ধীরে ধীরে ভয়টা সহনীয় মাত্রায় আসে। শরীর আর মন বুঝতে শেখে যে বিষয়টা নিয়ে ভাবা বা কথা বলা মানেই বিপদ নয়। এছাড়াও অর্থকেন্দ্রিক বা অস্তিত্বগত থেরাপিও আছে।
মানে থেরাপির মূল লক্ষ্য ভয়টাকে পুরোপুরি দূর করার নয়? না, লক্ষ্য হল ভয়টাকে বোঝা এবং নিয়ন্ত্রণ করতে শেখা, যাতে ভয়টা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। অবশ্য খুব গুরুতর ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শে ঔষধও ব্যবহার করা হয়, তবে সেটা সাধারণত থেরাপির পাশাপাশি। থেরাপি তো গেল, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা নিজেরা কি করতে পারি? কিছু অভ্যাস কি গড়ে তোলা যায়? হ্যাঁ, অবশ্যই অনেক কিছুই করা যায়। যেমন ধরুন মাইন্ডফুলনেস বা মেডিটেশন। মারানাসতি ধ্যানের কথা বলছিলেন? হ্যাঁ, মারানাসতি বা মৃত্যু সচেতনতা ধ্যান, এটা মৃত্যুকে জীবনের অংশ হিসেবে দেখতে সাহায্য করে। এছাড়াও জীবনের একটা মানে বা উদ্দেশ্য খুঁজে বার করা। সুস্থ জীবনযাপন, সেটারও কি ভূমিকা আছে? অবশ্যই। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার আর নিজের অনুভূতিগুলো প্রকাশ করা, লিখে হোক বা অন্য কোনো সৃজনশীল কাজের মাধ্যমে। কাছের মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখা, এগুলো সবই খুব জরুরি। কৃতজ্ঞতা অনুশীলনের কথাও তো বলা হয়। হ্যাঁ, কৃতজ্ঞতাবোধ মানসিক শান্তি আনে। আর একটা জিনিস হল মৃত্যু সম্পর্কিত কিছু প্রস্তুতি, যেমন উইল করা, এটা একটা নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। এই কৌশলগুলো তাহলে মৃত্যুকে এড়িয়ে না গিয়ে বরং তাকে গ্রহণ করতে শেখাচ্ছে। হ্যাঁ, একদম সক্রিয়ভাবে গ্রহণ করা। আর যখন আমরা মৃত্যুকে গ্রহণ করি, তখন তার ভয় দেখানোর ক্ষমতাটাও কমে আসে। আসলে মৃত্যুর অনিবার্যতাকে মেনে নিতে পারলে জীবনটাকে আরও ভালোভাবে, আরও সচেতনভাবে বাঁচা যায়। আর ভালো কাজ বা স্মৃতি রেখে যাওয়া, সেটাও তো এক ধরনের প্রতীকী অমরত্ব, তাই না? কিছুটা হলেও সান্ত্বনা দেয়। বিভিন্ন দর্শন বা ধর্মও তো এ ব্যাপারে নানা কথা বলে, সেগুলো কি সাহায্য করতে পারে? হ্যাঁ, পারে। যেমন ধরুন এপিকিউরাস বলেছেন, মৃত্যু আমাদের কাছে কিছুই না, কারণ যখন আমরা আছি মৃত্যু নেই, যখন মৃত্যু আসে আমরা থাকি না। বেশ ইন্টারেস্টিং। আবার স্টোইকরা মৃত্যুকে প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে দেখেছেন। বিভিন্ন ধর্ম, বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, প্রত্যেকেই মৃত্যু আর মৃত্যু পরবর্তী জীবন নিয়ে নিজস্ব ব্যাখ্যা দেয়, যা অনেককে শান্তি দেয়, ভরসা যোগায়। তার মানে এই দৃষ্টিভঙ্গিগুলো অজানাকে একটা কাঠামোর মধ্যে ফেলে। হ্যাঁ, অনেকটা তাই। উদ্বেগ কমাতে সাহায্য করে। আর দেখুন, প্রায় সব দর্শন বা ধর্মের মূল কথা কিন্তু একই। মৃত্যু নিয়ে সচেতনতা আসলে জীবনটাকে আরও ভালোভাবে, আরও পূর্ণভাবে বাঁচার জন্য একটা তাগিদ দেয়। তাহলে এই ডিপ ডাইভ থেকে আমরা যা বুঝলাম, মৃত্যু ভয় স্বাভাবিক, কিন্তু থ্যানাটোফোবিয়া একটা গুরুতর অবস্থা। তবে আসার কথা হল সঠিক থেরাপি, দৈনন্দিন জীবনের কিছু ভালো অভ্যাস আর জীবনের দিকে একটু গভীর দৃষ্টি দিলে এই ভয়কে সামলানো সম্ভব। ঠিক, এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলা সম্ভব। একদম। শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যাই। এই যে মৃত্যু ভয়, একে শুধু চেপে রাখার চেষ্টা না করে আমরা যদি উল্টো এটাকে ব্যবহার করি সচেতনভাবে। কিভাবে? মানে এই ভয়টাকেই যদি আমাদের জীবনের লক্ষ্য আর অগ্রাধিকারগুলো ঠিক করার জন্য একটা চালিকা শক্তি হিসেবে দেখি, যদি ভাবি যেহেতু সময় সীমিত, তাই কোনটা আমার কাছে সবচেয়ে জরুরি। ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের পছন্দ অপছন্দগুলোর ওপর এর কি প্রভাব পড়তে পারে? এটা হয়তো ভয়ের ঊর্ধ্বে উঠে জীবনকে আরও গভীরে অনুভব করার একটা পথ হতে পারে।